आज আমরা ক্লাস 12 কম্পিউটার সায়েন্সের নর্মালাইজেশন চ্যাপ্টারটার সেকেন্ড ভিডিও বা লাস্ট ভিডিও দেখব। এর আগের ভিডিওতে আমরা নর্মালাইজেশন কি, কেন করা হয়, তার বিভিন্ন ফর্মগুলো কি কি সেগুলো জেনেছি। সেই সাথে নর্মালাইজেশনের সাথে রিলেটেড কিছু টার্ম যেমন ডিপেন্ডেন্সি, তার বিভিন্ন ভাগ, প্রাইমারি কি ইত্যাদি সম্পর্কেও আমরা জেনেছি। এই ভিডিওতে আমরা নর্মালাইজেশনের তিনটে ফর্মের 1NF, 2NF এবং 3NF এর নাম, ডেফিনেশন এবং সেই সাথে তার সেই নিয়মে কি করে আমরা নর্মালাইজ করতে পারি, ডিকম্পোজ করতে পারি সেটা দেখব। 1NF বা ফার্স্ট নর্মাল ফর্মের ডেফিনেশন কি আমরা শুনে নিই। ফর আ রিলেশন টু বি ইন দ্য ফার্স্ট নর্মাল ফর্ম দ্যাট ইজ 1NF, every attribute value in it should be atomic, that is non-decomposable, and repeating groups should not be present in the relation. এর মানে কি, একটা রিলেশন তখনই 1NF এ থাকতে পারবে যখন তার প্রত্যেকটি অ্যাট্রিবিউটের ভ্যালু অ্যাটমিক হবে। এর আগের দিনও আমি অ্যাটমিক শব্দটার অর্থ বলেছিলাম। অ্যাটমিক অর্থাৎ যাকে আর ভাঙা যায় না, যাকে আর ডিকম্পোজ করা যায় না। আরও যদি আমরা সহজ করে বলি তাহলে কথাটা কীরকম হবে, যে কোনো একটি টেবিলের বা রিলেশনের কোনো একটি ফিল্ডের বা অ্যাট্রিবিউটের একটি ভ্যালুর জন্য অপর কোনো ফিল্ড বা অ্যাট্রিবিউটের মধ্যে একাধিক ভ্যালু থাকতে পারবে না। এটাই কিন্তু অ্যাটমিক হওয়ার বৈশিষ্ট্য। এবং রিপিটেটিং গ্রুপস অর্থাৎ একই গ্রুপ বা একই অ্যাট্রিবিউট একাধিকবার আছে, এটাও কিন্তু 1NF এর মধ্যে হতে পারবে না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো রিলেশনে উপস্থিত থাকে তখন আমরা তাকে বলবো যে সেই রিলেশনটি কিন্তু 1NF এ উপস্থিত আছে। এরপর আসছে 2NF বা সেকেন্ড নর্মাল ফর্ম। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা তো ক্রমশ আননর্মালাইজড ফর্ম থেকে ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম এরকম করে যেতে থাকবো। যখন একটা পার্টিকুলার নর্মাল ফর্মে থাকবো অবশ্যই কিন্তু তার আগের নর্মাল ফর্মের যে শর্ত সেটা কিন্তু সেইখানে সিদ্ধ হতে হবে। অর্থাৎ 2NF কিন্তু 1NF এ থাকলে তবেই 2NF এর এক্সট্রা যে শর্ত সেগুলো প্রযুক্ত হতে পারবে। তাহলে a relation is said to be in a second normal form that is 2NF if it is in 1NF and all non-key attribute or attributes in the relation are fully functionally dependent on the primary key of the relation. অর্থাৎ একটা রিলেশন তখনই 2NF বা সেকেন্ড নর্মাল ফর্মে থাকতে পারবে যখন সেটি 1NF এ থাকবে। অর্থাৎ 1NF এর যে শর্ত সেগুলো অবশ্যই তার মধ্যে উপস্থিত থাকতে হবে এবং সেই সাথে সবকটি নন কি অ্যাট্রিবিউট, এখানে অ্যাট্রিবিউটের পাশে অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটস হিসেবে কেন বলা হয়েছে, যে একটা অ্যাট্রিবিউটও হতে পারে একাধিকও হতে পারে, তারা কিন্তু প্রাইমারি কি অফ দ্য রিলেশন যেটি হবে তার উপর ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট হবে। এর আগের দিন আমরা ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্সি বা ডিপেন্ডেন্ট কাকে বলে জেনেছি। তো সেইভাবে করে কিন্তু প্রতিটি অ্যাট্রিবিউটকে, নন কি অ্যাট্রিবিউটগুলোকে অর্থাৎ যারা প্রাইমারি কি বা তার অংশ নয় তাদেরকে প্রাইমারি কির উপর ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট হতে হবে এবং সেই সাথে 1NF এর যে শর্ত সেগুলো তো প্রযুক্ত থাকতে হবেই। তাহলে সেই রিলেশনটিকে বলা যাবে যে সে 2NF এ আছে। এরপর আসছে 3NF। 3NF বা থার্ড নর্মাল ফর্ম। A relation is said to be in third normal form or 3NF if it is in 2NF and each non-key attribute is non-transitively dependent on the primary key of the relation. তাহলে আগেই যেটা বললাম যে একটা রিলেশন 3NF এ থাকতে গেলে তাকে 2NF এ থাকতে হবেই এবং 2NF এ আছে মানে সে 1NF এও থাকবেই। সুতরাং 3NF এ পৌঁছচ্ছে মানে সে আগের স্তরগুলো অবশ্যই সে অতিক্রম করেই এসছে। এছাড়া 3NF এর নিজস্ব বৈশিষ্ট্য কি, যে সেই রিলেশনের যতগুলি নন কি অ্যাট্রিবিউট আছে তারা কিন্তু প্রাইমারি কির উপর নন ট্রানজিটিভলি ডিপেন্ডেন্ট হতে হবে। অর্থাৎ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি যেটা, সেটা কিন্তু এখানে থাকতে পারবে না। এই শর্ত যদি কোনো টেবিল বা রিলেশনের উপর প্রযুক্ত থাকে সেক্ষেত্রে সেই রিলেশনটি বা টেবিলটিকে 3NF এ আছে বলে ব্যক্ত করা যায়। দেখো আমরা এবার
একটা টেবিলের এক্সাম্পল নিয়ে বা একটা রিলেশনের এক্সাম্পল নিয়ে পরপর স্টেপ ওয়াইজ আমরা 3NF অবধি সেটাকে ডিকম্পোজ করে দেখি। এখানে প্রথমেই আমরা বিলিং 0 বলে একটা টেবিল নিচ্ছি, যে টেবিলটার অ্যাট্রিবিউটগুলো হচ্ছে বিল নাম্বার, ডেট, আইটেম কোড, আইটেম নেম, আইটেম রেট, কোয়ান্টিটি যেটাকে আমরা QTY দিয়ে লিখেছি, কাস্টমার আইডি যেটাকে আমরা CUST আইডি দিয়ে লিখেছি, সিনেম অর্থাৎ কাস্টমার নেম এবং CADD অর্থাৎ কাস্টমার অ্যাড্রেস। এবার আমরা এই টেবিলটাকে যদি দেখি, দেখো এখানে বিল নাম্বার B01-এর ডেট হচ্ছে 15/10/10, তার মধ্যে আইটেম কোড 3টে রয়েছে, I05, I16, I20। এবারে I05 হচ্ছে সিডি, যার আইটেম রেট হচ্ছে 10 টাকা আর কোয়ান্টিটি হচ্ছে 10। এইভাবে I16 হচ্ছে A4 পেপার, যার আইটেম রেট হচ্ছে 0.50 অর্থাৎ 50 পয়সা এবং কোয়ান্টিটি হচ্ছে 100। এইভাবে করে আমরা দেখো B01, B02, B03 এবং B04 চারটে বিল নাম্বারের আমরা ডিটেলস এখানে পাচ্ছি। এবারে B01 যে বিল নাম্বারটা সেটা কার এগেনস্টে ইস্যু করা হয়েছে? কাস্টমার আইডি C01, যার কাস্টমার নেম হচ্ছে S গুহ এবং অ্যাড্রেস হচ্ছে বেহালা। সিমিলারলি B02 যে বিল নাম্বার সেটা C02 কাস্টমার আইডির কাস্টমারের জন্য তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে আর রয় এবং যার অ্যাড্রেস হচ্ছে কসবা। এবং B03-র ক্ষেত্রে C01 যে কাস্টমার আইডি তার জন্যই আবার আরেকটা বিল করা হয়েছে, ডেটটা এখানে আলাদা 16 এবং 16/10/10 এবং নাম এবং অ্যাড্রেস তো ডেফিনেটলি C01-এর একই রয়েছে। আর B04 যেটা 17/10/10-এ ইস্যু করা হয়েছে সেটা কাস্টমার আইডি C03-র জন্যে, যেখানে তার কাস্টমার নেম হচ্ছে পি দে এবং অ্যাড্রেস হচ্ছে দমদম। তাহলে এই টেবিলটা, এই যে রিলেশনটা, এটা কোনো নর্মালাইজ ফর্মে নেই আমরা বুঝতে পারছি, কারণ এটা আমরা এর আগের দিনে দেখেছিলাম এবং আজকে শর্ত অনুসারে বা ডেফিনেশন অনুসারে বুঝেছি যে কোনো একটা ফিল্ডের বা অ্যাট্রিবিউটের কোনো একটি ভ্যালুর জন্য তার পরবর্তী বা তার পার্শ্ববর্তী কোনো অন্য অ্যাট্রিবিউটে একাধিক ভ্যালু থাকতে পারবে না, কারণ একাধিক ভ্যালু থাকবে মানেই আমরা কিন্তু সেটাকে ডিকম্পোজ করতে পারবো। তাহলে এই যে রিলেশনটা রয়েছে এটা কিন্তু অ্যাট অল কোনো নর্মালাইজড ফর্মে নেই, অর্থাৎ আননর্মালাইজডভাবে আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই টেবিলটাকে বা এই রিলেশনটাকে 1NF-এ নিয়ে যেতে হবে এবং 1NF-এ নেওয়ার কাজটা কিন্তু খুব সোজা, জাস্ট আমাদের ডেটাগুলোকে অ্যাটমিক করতে হবে। আর এমনিতে এখানে কিন্তু আমরা কোনো গ্রুপের রিপিটেশন দেখতে পাচ্ছি, মানে কোনো অ্যাট্রিবিউট অনেকবার আছে এরকম দেখতে পাচ্ছি না। তাহলে আমরা দেখি এটাকে আমরা যখন 1NF-এ নেব তখন সেটা দেখতে কেমন হবে। দেখো আমরা 1NF-এ নিয়ে রিলেশনটার নাম দিলাম বিলিং 1। সেখানে বিল নাম্বার, আইটেম কোড, কাস্টমার আইডি, ডেট, আইটেম নেম, কোয়ান্টিটি, আইটেম রেট, সিনেম, সি অ্যাড্রেস সবই আছে। আমরা একটু এদিক ওদিক করে সাজিয়ে নিয়েছি, তোমরা যদি আগের ফর্মেও রাখো তাহলেও যে খুব অসুবিধা হবে তা না। এবার দেখো এই টেবিলে যে ফিল্ডগুলো আছে সেখানে আমরা কি করলাম, জাস্ট কিন্তু আমরা আগের টেবিলটাতে যে B01-এর জন্য 3টে আইটেম কোড, P02-এর জন্য 2টো আইটেম কোড, সেগুলোকে আমরা ভেঙে প্রত্যেকটা একটা করে আলাদা কমপ্লিট সেট অফ রেকর্ড তৈরি করলাম। এবং তার জন্য দেখো B01 বিল নাম্বার, I05, C01, 15/10/10, CD10, এইভাবে করে একটা কমপ্লিট। আবার B01, I16, C01, এইভাবে করে আমরা পুরো ছক কেটে কিন্তু আমরা রিলেশনটা তৈরি করলাম। অর্থাৎ এবার কিন্তু আর কোনো একটি ফিল্ডের বা অ্যাট্রিবিউটের একটি রেকর্ডের জন্য বা একটি ভ্যালুর জন্য অন্য কোনো ফিল্ডে একাধিক ভ্যালু আর উপস্থিত থাকলো না। তাহলে এখানে কিন্তু প্রতিটি অ্যাট্রিবিউট অ্যাটমিক, মানে প্রতিটি ভ্যালু অ্যাটমিক হয়ে গেল এবং এটি কিন্তু তার মানে 1NF-এ চলে এলো। এবার আমাদের যেটা করতে হবে, আমরা একটু নিচের পোর্শনটায় দেখি। আমাদের কিন্তু এই টেবিলের মধ্যে ফাংশনাল ডিপেন্ডেন্সি কোথায় কোথায় আছে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। প্রথম আমরা মনে রাখবো যে এখানে প্রাইমারি কি হওয়ার উপযুক্ত কারা আছে। দেখো এখানে বিল নাম্বার প্রাইমারি কি হওয়ার উপযুক্ত, কারণ একই বিল নাম্বার মানে কোনো দুটো বিলের ক্ষেত্রে হতে পারে না। সিমিলারভাবে আইটেম কোডও কিন্তু প্রাইমারি কি হওয়ার উপযুক্ত, কারণ আইটেম কোডও কিন্তু কখনো দুটো জিনিসের হতে পারে না। তাহলে আমরা প্রথম যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা পাচ্ছি সেটা বিল নাম্বার
এবং বিল নাম্বারের উপর ডেটটা নির্ভরশীল, কারণ একটা নির্দিষ্ট ডেটেই বিল নাম্বারটা তৈরি হচ্ছে এবং সেটা কোনো একজন কাস্টমার আইডির জন্যই তৈরি হচ্ছে এবং সেই কাস্টমারের নামও ডেফিনেটলি সেই ফিল্ডের সেই বিল নাম্বারের উপর ডিপেন্ডেন্ট এবং তার অ্যাড্রেসও। এরপরে নেক্সট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আইটেম কোডের উপর আইটেম নেম এবং আইটেম রেট, এরাও কিন্তু ফাংশনালি ডিপেন্ড করছে। তাহলে এটা আরেকটা ডিপেন্ডেন্সি পেলাম। এরপর দেখো বিল নাম্বারের উপর আইটেম কোড এবং কোয়ান্টিটিটাও কিন্তু ডিপেন্ডেন্ট, কারণ একটা বিল নাম্বারে একটা আইটেম কোডের একটাই নির্দিষ্ট কোয়ান্টিটি আছে। কখনোই ধরো কেউ একটা কোনো আইটেম কোড 25টা কিনেছে, তাহলে সেটাকে কিন্তু কখনোই ভেঙে একবার 10 একবার 15 এরম দেখানো হবে না, একসাথে 25ই দেখানো হবে, ফলে সেটাও নির্ভরশীল। এবং লাস্ট যেটা আমরা আরেকটা পাচ্ছি দেখো FD4 যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে কাস্টমার আইডির উপর কিন্তু আবার কাস্টমার নেম এবং কাস্টমার অ্যাড্রেস ডিপেন্ডেন্ট, কারণ একটা কাস্টমার আইডির তো দুটো নাম থাকতে পারে না আর একজনের দুটো অ্যাড্রেসও থাকতে পারে না। এবার এই যে FD4 এটা কিন্তু দেখো আমাদের যে কাস্টমার আইডির উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এই কাস্টমার আইডিটা কিন্তু এই বিলিং ওয়ানে আমরা কখনোই সেটাকে কিন্তু প্রথমেই রাখতে পারছি না। কেন রাখতে পারছি না? কারণ কাস্টমার আইডিটা কিন্তু প্রথমে বিল নাম্বার এবং বিল নাম্বারের উপর মেনলি কিন্তু ডিপেন্ডেন্ট। তার মানে এক্ষেত্রে যে কাস্টমার নেম আর কাস্টমার অ্যাড্রেস তারা কিন্তু বেসিক্যালি বিল নাম্বারের উপর ট্রানজিটিভলি ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যখন 2NF নিয়ে যাব, 2NF নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটাকে ব্রেক করতে পারি না, ডিকম্পোজ করতে পারি না। কাজে এই FD4টাকে কিন্তু আমরা পরের স্টেপেই অর্থাৎ বিলিং 2 যেখানে আমরা করব 2NF সেখানে কিন্তু আমরা ভাঙবো না। বাকি যে তিনটে FD1, FD2 এবং FD3 সেই অনুসারে কিন্তু আমরা এর পরের যে স্টেপটা অর্থাৎ বিলিং আমরা 2A, 2B এবং 2C নাম দেব, সেখানে কিন্তু আমরা ব্রেক করে টেবিলটাকে দেখব কেমন দেখতে হচ্ছে। তাহলে এর আগেই আমরা রিলেশনসটিকে বিলিং 1 যে টেবিল বা রিলেশন সেখান থেকে যে ডিপেন্ডেন্সিগুলো বুঝতে পারলাম, সেটার ভিত্তিতে এবার আমরা যখন 2NF সেই টেবিলটিকে ভাঙবো তখন কীরকম সেটা দেখতে হবে একটু দেখে নিই। দেখো এখানে আমরা কি করলাম, আমরা রিলেশনটিকে 3টে টেবিলে ভেঙে দিলাম। কি কি? বিলিং 2A, বিলিং 2B এবং বিলিং 2C। ঠিক আমরা আগেই যেটা বললাম যে কোন ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে আমরা কি নাম দেব সেটা আমি এর আগেই তোমাদের বললাম। দেখো সেই অনুসারেই বিলিং 2A-তে কী রয়েছে? বিল নাম্বার, আইটেম কোড আর কোয়ান্টিটি। এবার দেখো একই বিল নাম্বারের আন্ডারে অনেকগুলো আইটেম কোড থাকতে পারে, আবার তার কোয়ান্টিটিও আলাদা হতে পারে, কিন্তু এই অংশের মধ্যে কিন্তু আমরা এমন কোনো ডিপেন্ডেন্সি পেলাম না যে সেটাকে আরও ছোট করে দেওয়া যাবে। ফলে এই অংশে কিন্তু আগের টেবিলে যে 8টি রেকর্ড ছিল এখানেও কিন্তু সেই বেসিক 8টি রেকর্ডই থেকে গেল, কিন্তু তার অ্যাট্রিবিউটগুলো শুধু আমরা কী কী রাখলাম? বিল নাম্বার, আইটেম কোড এবং কোয়ান্টিটি, যেখান থেকে কিন্তু আমরা বুঝে যেতে পারছি যে একটা বিল নাম্বারের এগেনস্টে কী কী আইটেম কোড আছে এবং সেই প্রতিটি আইটেম কোড অর্থাৎ সেই প্রতিটি আইটেম কটি করে আছে। এবার আমরা চলে আসছি বিলিং 2B-তে। সেখানে আমরা কি করলাম দেখো, বিল নাম্বারের সাথে ডেট, কাস্টমার আইডি, কাস্টমার নেম এবং কাস্টমার অ্যাড্রেস এই ফিল্ডগুলোকে রাখলাম। তাহলে একটা বিল তো একটা নির্দিষ্ট ডেটেই তৈরি হয়েছে, তাহলে একটা বিল নির্দিষ্ট ডেটে যেমন তৈরি হয়েছে সিমিলারলি একজন কাস্টমার বা একটা কাস্টমার আইডির সাথে একটি বিল যুক্ত। এটা তো হতে পারে না যে দুজন কাস্টমারের সাথে একটা বিল যুক্ত হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা দেখো কি করলাম, বিল নাম্বার যে মূল টেবিলে যে চারটে আলাদা আলাদা বিল নাম্বার ছিল সেই কারণে আমরা কিন্তু এখানে 4টেই রেকর্ড পাচ্ছি 4টে বিল নাম্বারের এগেনস্টে, এবং সেই প্রতিটি বিল নাম্বারের এগেনস্টে তার ডেট অর্থাৎ বিলটি কবে ইস্যু করা হয়েছিল, কোন কাস্টমার আইডির থেকে ইস্যু করা হয়েছিল বা কোন কাস্টমার আইডির এগেনস্টে ইস্যু করা হয়েছিল, সেই কাস্টমারের নেম এবং সেই কাস্টমারের যে অ্যাড্রেস সেটা কিন্তু আমরা একসাথে করে নিতে পারলাম।
তাহলে কি হলো দেখো, আমাদের আগের টেবিলটাতে যেখানে বিল নাম্বার B01 এর সাথে ডেট, কাস্টমার আইডি, কাস্টমার নেম এবং কাস্টমার অ্যাড্রেস অনেকবার করে থাকছিল, সেই রিপিটেশনটা আমরা এখানে কমিয়ে দিতে পারলাম। অথচ বিলিং 2A যেটা, সেখানের সাথে রেফার করে আমরা কিন্তু একটা নির্দিষ্ট বিল নাম্বারের ক্ষেত্রে তার কাস্টমার আইডি, কাস্টমার নেম, ডেট সমস্ত কিছুই রেফারেন্সে খুঁজেও পেতে পারবো, কারণ এটা রিলেশনাল ডেটাবেস। থার্ড হচ্ছে বিলিং 2C, অর্থাৎ 2NF লেভেলের থার্ড টেবিল। এর মধ্যে কি থাকলো, আইটেম কোড, আইটেম নেম এবং রেট। আমরা এটাও দেখতে পেলাম যে আইটেম কোড যে একটি প্রাইমারি কি হওয়ার উপযুক্ত ফিল্ড, তার উপর আইটেম নেম এবং আইটেম রেট ফুললি ডিপেন্ডেন্ট, কারণ একটা আইটেম কোডের তো অনেক রকম নাম, অনেক রকম দাম হতে পারে না। তাহলে আমাদের পুরো টেবিলটার মধ্যে আমরা 5টা আলাদা আলাদা আইটেম কোড দেখেছিলাম। কি কি? I05, I16, I20, I35 এবং I04। এবার সেই প্রতিটি আইটেম কোডের সাথে সেই সংশ্লিষ্ট যে আইটেম নেম এবং যে আইটেম রেট, সেটাকে নিয়ে আমরা থার্ড টেবিলটা তৈরি করলাম। এবার দেখো, এখানে কিন্তু I05 আর I04 দুটোই সিডি, সেটা কিন্তু হতে পারে, কিন্তু তারা এক জিনিস নয়, কারণ আমরা বুঝতে পারছি তাদের রেটটা কিন্তু আলাদা। অর্থাৎ সিডি, উভয় ক্ষেত্রেই সিডি, কিন্তু দুটো আলাদা আইটেম হিসেবে কিন্তু তারা ডেটাবেসে রয়েছে। তাহলে এখানেও কিন্তু আমরা একই আইটেম যদি একাধিকবার কেউ কিনে থাকে, তাহলে তার জন্য সেই আইটেমের নাম এবং রেটটা একাধিকবার ইউজ করার দরকার পড়লো না। তাহলে এখানেও আমরা কিছুটা ডুপ্লিকেশন কমিয়ে দিতে পারলাম। তাহলে এই হলো আমাদের টেবিলটিকে 2NF-এ ভাঙার পর সেটি কীরকম দেখতে হবে তার একটা ছবি, বা আমি সেভাবেই লিখে তোমাদের দেখালাম। এবার কথা হচ্ছে, আমরা এই বিলিং 2B যে টেবিলটা রয়েছে সেটাকে একটু ভালো করে দেখি। এখানে দেখো, একজন কাস্টমারের যে কাস্টমার আইডি, সেটা তো একজনের, তাহলে তার যে নাম এবং তার যে অ্যাড্রেস, সেটাও নিশ্চয়ই সেই কাস্টমার আইডির উপর ডিপেন্ডেন্ট হবে, এবং সেই রকম যে একটা ডিপেন্ডেন্সি আছে সেটাও আমরা এর আগে দেখেছি। কিন্তু সেই ডিপেন্ডেন্সিটাকে কিন্তু আমরা এই লেভেলে ভাঙতে পারিনি, কারণ এই লেভেলে কিন্তু আমরা শুধু প্রাইমারি কির বেসিসে যেটুকু সেটুকু কাজই করতে পেরেছি। কিন্তু পরবর্তী স্টেপে আমাদের যেহেতু সেই ভাঙার কাজটা, সেই ডিকম্পোজিশনটাও করতে হবে, তাই আমি একবার লিখে দেখিয়ে দিলাম যে বিলিং নাম্বার, ডেট, কাস্টমার আইডি, কাস্টমার নেম এবং কাস্টমার অ্যাড্রেস, এইগুলো সমন্বিত যে বিলিং 2B রিলেশনটা, তার মধ্যেই কিন্তু এই কাস্টমার আইডি, কাস্টমার নেম আর কাস্টমার অ্যাড্রেস, এটাকে আমরা কাস্ট আইডি, সি নেম এবং সি অ্যাড দিয়ে ডিফাইন বা নামকরণ করেছি। তাদেরকে নিয়ে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি 4টা ছিল, সেটা কিন্তু এখনও এই টেবিলের মধ্যে রয়ে গেছে। অর্থাৎ এর পরের স্টেপে কিন্তু আমাদের সেই ডিকম্পোজিশনটাও করে ফেলতে হবে। এবার তাহলে আমরা নেক্সট ধাপে চলে এলাম। তাহলে বিলিং 2B যেটা, সেই টেবিলটা আমি পুরো লিখিনি, কিন্তু তার অ্যাট্রিবিউট পোর্শনটা আমি লিখে নিলাম। এবং আমি আগেই যেটা বললাম যে ফাংশনাল ডিপেন্ডেন্সি 4 যেটা ছিল, FD4 যেটা ছিল, সেই অনুসারে কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস, এই তিনটেকে নিয়ে একটা ডিপেন্ডেন্সি তৈরি করা যাচ্ছে। এবার যেহেতু কাস্টমার আইডি বিল নাম্বারের উপর ডিপেন্ডেন্ট, আবার কাস্টমার আইডির উপর কাস্টমার নেম এবং কাস্টমার অ্যাড্রেস ডিপেন্ডেন্ট, তাহলে এটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সির একটা উদাহরণ। এবং আমরা 3NF-এর ডেফিনেশনেই পড়লাম যে 3NF-এ কিন্তু আর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতে পারবে না, সেটাকে আমাদের ভেঙে দিতে হবে। তাহলে সেই অনুসারে এই লেভেলে আমরা কি করলাম, আমাদের বিলিং 2A এবং 2C যেমন ছিল তেমনই থাকলো, কারণ ওগুলোকে আর ভাঙার বা আর ডিকম্পোজ করার মতো অংশ কিন্তু 3NF-এর মধ্যে আর আমরা কিছু পেলাম না। কিন্তু বিলিং 2B যে রিলেশনটা বা টেবিলটা, সেটাকে আমরা এই স্তরে এসে 3NF-এ এসে 3NF-এ নিয়ে যাওয়ার জন্য আবার দুটো পার্টে ডিকম্পোজ করে দিলাম। এবং তার একটার মধ্যে কি থাকলো, বিলিং 3A যেটা, তার মধ্যে থাকলো বিল নাম্বার, ডেট আর কাস্টমার আইডি, যেখানে একটা বিল নাম্বার, সেই সাথে সেই বিলটা কোন ডেটে ইস্যু হয়েছিল সেই ডেট, এবং কোন কাস্টমার আইডির এগেনস্টে ইস্যু হয়েছিল সেটা লেখা থাকলো। তাহলে আমাদের যতগুলো বিল আছে সেই অনুসারে আমরা প্রত্যেকটা বিলের ডিটেলসই আমরা এখান থেকে পেয়ে যেতে পারলাম।
এবার বিলিং 3B যে পার্টটা, সেই পার্টে আমরা কি করলাম, সেখানে কি কি অ্যাট্রিবিউট আছে দেখো। কাস্টমার আইডি, যেটাকে আমরা কাস্ট আইডি দিয়ে লিখেছি, সি নেম অর্থাৎ কাস্টমার নেম, এবং সি অ্যাড অর্থাৎ কাস্টমার অ্যাড্রেস। এই অংশে আমরা কি করলাম, যে বিভিন্ন আলাদা আলাদা কাস্টমার যাদেরকে আমরা প্রথম রিলেশন থেকে পেয়ে আসছি, তাদের এই ডিটেলসটা নিয়ে আলাদা একটা টেবিল তৈরি করলাম বা একটা রিলেশন তৈরি করলাম। তাহলে তার মধ্যে 3টে রেকর্ড থাকছে, কেন আমরা কিন্তু পুরো টেবিলটাতে 3জন কাস্টমারের ডিটেলসই পেয়েছি, C01, C02 এবং C03। একজন কাস্টমার C01 কিন্তু আমাদের এই রিলেশনের যেটুকু আমরা দেখেছি সেই অনুসারে 2টো আলাদা আলাদা বিল ইউজ করেছিল, যেটা আমরা এই বিলিং 3A থেকেও দেখতে পাচ্ছি। কিন্তু তাহলে এই সি নেম এবং সি অ্যাড যেটা, সেটা যেহেতু কাস্টমার আইডির উপর ডিপেন্ডেন্ট, তাহলে বারবার সেই জিনিসটা আর লেখার দরকার আমার পড়ছে না। তাহলে এই যে আমরা ব্রেকটা করে দিলাম, আমরা আরও 2টো টেবিলে এটাকে ভেঙে দিতে পারলাম। তার ফলে আমাদের সুবিধাটা কি হলো, আমাদের আবার ডুপ্লিকেশনটা আরও কিছুটা আমরা কমিয়ে দিতে পারলাম, এবং তার ফলে কিন্তু আমাদের নন ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি যেটা, সেটা সংক্রান্ত যে নিয়ম, সেটাও কিন্তু এনফোর্সড হয়ে গেল। তাহলে এই স্তরে এসে আমরা বুঝতে পারলাম যে আমরা প্রথম যে বিলিং 0 বলে যে টেবিলটা বা রিলেশনটা নিয়েছিলাম, যেটা কোনো নর্মালাইজ ফর্মেই ছিল না, সেখান থেকে 3NF এ এসে আমরা কিন্তু মোট 4টে টেবিল পেলাম। প্রথম হচ্ছে বিলিং 2A, তারপরে হলো বিলিং 2C, এছাড়া বিলিং 3A এবং বিলিং 3B। এই 4টে টেবিলের মাধ্যমে কিন্তু আমরা সেই প্রথম যে টেবিলটা ছিল সেটাকে সম্পূর্ণভাবে সুরক্ষিতভাবে কিন্তু ডিকম্পোজ করতে পারলাম, এবং তার প্রতিটি ডেটা কিন্তু সিকিওর থাকলো, কোনো ডেটা লস হলো না, কিন্তু আমাদের ডেটাগুলোর যে ডুপ্লিকেশন সেটাকে আমরা কমিয়ে দিতে পারলাম, যেটাই কিন্তু নর্মালাইজেশনের মূল উদ্দেশ্য। তাহলে এটা যেমন আমি এক্সাম্পল দিয়ে করালাম, এরপর আমরা আরেকটা কোনো রিলেশনের ক্ষেত্রেও একটু ব্যাপারটা দেখে নিই। তাহলে এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। দেখো, এখানে ল্যাপটপ বলে একটা রিলেশন বা টেবিল নেওয়া হচ্ছে, যার ফিল্ড নেমগুলো হচ্ছে মডেল নাম্বার, কালার, প্রাইস, HDD অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ, আর র্যাম। এবার এই টেবিলটির মধ্যে ডেটাগুলো কীরকম আছে আমরা একটু দেখে নিই। দেখো, মডেল নাম্বার HH201 এর ক্ষেত্রে 3টে কালার আছে, ব্লু, মেরুন, ব্ল্যাক, যাদের দামও দেওয়া আছে। কিন্তু এই 3টে কালারেরই কিন্তু যেহেতু মডেল সেম, ফলে তার হার্ড ডিস্ক ড্রাইভ আর র্যাম কিন্তু নির্দিষ্ট। আবার HH225 এর ক্ষেত্রে 2টো কালার আছে, সিলভার আর ব্ল্যাক, সেক্ষেত্রেও 2 রকম দাম আছে। আবার কিন্তু HDD আর র্যাম দুটোর ক্ষেত্রেই সেম। আবার HH305 এর ক্ষেত্রে একটাই কালার আছে, ব্ল্যাক, তারও দাম দেওয়া আছে, সেক্ষেত্রেও HDD আর র্যামের ভ্যালু দেওয়া আছে। আর লাস্টে রয়েছে HH446 মডেল, যারও কিন্তু 2টো কালার রয়েছে, ব্লু আর সিলভার, সেক্ষেত্রেও 2 রকম দাম লেখা রয়েছে। এই দুটোর জন্য কিন্তু আবার HDD আর র্যাম সেম। এবার তাহলে একটা কথা একটু বলে নিই, যে দেখো, মডেলের পর আমরা একটা হ্যাশ চিহ্ন দিয়েছি। এই হ্যাশ চিহ্নটা কিন্তু নাম্বার শব্দটাকে বা নাম্বার কথাটাকে ইন্ডিকেট করে। তো কোথাও হ্যাশ থাকছে মানে সেটা একটা নাম্বার। এবার যেমন এখানে হ্যাশ মানে মডেল নাম্বার, কিন্তু তার মধ্যে যে শুধু নাম্বার দিতে হবে তা কিন্তু নয়। আমরা মনে রাখবো যে ডেটা টাইপ অনুসারে, যে কোথায় ক্যারেক্টার ডেটা হচ্ছে, কোথায় ইন্টিজার ডেটা হচ্ছে, সেই অনুসারে কিন্তু আমাদের এটা আলাদাও হতে পারে। মানে যেমন এখানেই দেখো, আমাদের HH201 তো আমাদের ক্যারেক্টারও আছে আবার নাম্বারও আছে, তাহলে এটা কিন্তু ক্যারেক্টার টাইপই বা অ্যালফানিউমেরিক আমরা বলতে পারি, কিন্তু হ্যাশ চিহ্নটার মানে হচ্ছে নাম্বার। এবার আমরা এই যে ছকটা বা এই যে রিলেশনটা, সেটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা কোনো নর্মালাইজড ফর্মেই নেই, কারণ এখানে সেই অ্যাটমিক যে ভ্যালু সেই ব্যাপারটাই নেই। এখানে একটা মডেল নাম্বারের এগেনস্টে অনেকগুলো কালার দেওয়া আছে। তাহলে আমরা এই রিলেশনটাকে যদি নর্মালাইজ করতে যাই, তাহলে আমাদের কিভাবে করতে হবে সেটার পথটা আমি বলে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা টেবিল দেখাবো না, তোমরা সেটা নিজে করার চেষ্টা করবে। দেখো, আমরা যখন 1NF-এ যাচ্ছি তখন ল্যাপটপ 1 আমরা সেটার নাম দিচ্ছি, সেখানে কিন্তু ফিল্ড নেমগুলো সেমই থাকছে। শুধু কি হবে, এখানে কিন্তু প্রতিটি রেকর্ড সম্পূর্ণ রেকর্ড হবে, অর্থাৎ এই HH201 ব্লু,
34,000 320 GB 2 GB এটা একটা রেকর্ড। তারপর আবার HH201 মেরুন 34 অর্থাৎ 34,500, আবার 320 GB 2 GB, এরকম করে প্রত্যেকটা রেকর্ডে আমরা সাজিয়ে এটাকে নেব। এরপর এখান থেকে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি কোথায় আছে খুঁজে বের করি। দেখো মডেল নাম্বারের উপর HDD এবং র্যাম এই দুটো কিন্তু ডিপেন্ডেন্ট। তাহলে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা দিয়ে আমরা পরের লেভেলে অর্থাৎ 2NF এ নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ব্রেক করতে পারি। তাহলে 2NF এ যে দুটো মডেল আমরা দুটো রিলেশন আমরা পাবো, তার একটা হচ্ছে ল্যাপটপ 2A, একটা হচ্ছে ল্যাপটপ 2B। ল্যাপটপ 2A-তে কী থাকছে দেখো, মডেল নাম্বার, কালার আর প্রাইস, এবং ল্যাপটপ 2B-তে থাকছে মডেল নাম্বার, HDD আর র্যাম। তাহলে এই যে HDD আর র্যাম যে রিপিট হচ্ছিল, একটা মডেল নাম্বার নির্দিষ্ট থাকলে HDD আর র্যামটা তো বারবার রিপিটই হচ্ছে, সেই জন্য আমরা কি করছি, ডিকম্পোজ করে সেটাকে আলাদা টেবিল করে দিচ্ছি। তাহলে যে টেবিলে মডেল নাম্বার, কালার আর প্রাইস থাকবে সেখানে কিন্তু বারবার করে HDD আর র্যাম লেখার দরকার পড়বে না। এবার দেখো এই রিলেশনটা কিন্তু 2NF এর সাথে সাথেই 3NF-এও আছে, কারণ এই লেভেলে কিন্তু আর কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আমরা দেখতে পেলাম না। তাহলে আর কোনোভাবে ভেঙে আমরা 3NF-এ নিতে পারি না। তারপরে এটা যেই 2NF-এ নিয়ে যাওয়া হলো, সাথে সাথে কিন্তু এটা 3NF-এর যে শর্ত সেটাও এর উপর অ্যাপ্লাইড হয়ে গেল। ফলে এই এখানেই কিন্তু আমাদের 3NF অবধি ডিকম্পোজ করা হয়ে গেল। এবার এটা একটু তোমরা নিজেরা বানানোর চেষ্টা করবে। আর এখানেই কিন্তু আমি এই চ্যাপ্টারটা শেষ করছি। এই নর্মালাইজেশন চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে প্রতিটা নর্মাল ফর্মের ডেফিনেশন খুব ভালো করে পড়বে, ডিকম্পোজ করার পদ্ধতি পড়বে, তাছাড়া বিভিন্ন ডিপেন্ডেন্সিগুলো কী কী সেগুলো পড়বে, তাদের মধ্যে পার্থক্য করেও পড়বে। এখানেই কিন্তু আমার এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।